CMAX বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ইনশাল্লাহ আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে 15তম ক্লাস করব ইনশাল্লাহ। তো আজকে আমরা যে টপিকটি আলোচনা করব তা অলরেডি ইতিমধ্যে হয়তো তোমরা জেনে গেছো যে ট্রানজ্যাকশন কাকে বলে। ট্রানজ্যাকশন কাকে বলে এটা একটা সংজ্ঞা, খুব বর্ণনা আকারে কোশ্চেন থাকে না এর। তবে ট্রানজ্যাকশন কাকে বলে এটা একটু জানা দরকার, বোঝা দরকার, তা না হলে অ্যাসিড প্রপার্টিস বুঝবা না, অ্যাসিড প্রপার্টিসের যে স্টেট ডায়াগ্রাম আছে সেটা বোঝা যাবে না। মূলত সেজন্য আসলে এটা বোঝানো। তো আমরা একটু দেখি ট্রানজ্যাকশন কাকে বলে। তো ট্রানজ্যাকশন কথাটা শুনতেই আমরা বুঝতেছি যে লেনদেনের ব্যাপার স্যাপার এখানে আছে। যেমন আমার অ্যাকাউন্টস থেকে কিছু টাকা চলে যাচ্ছে, অন্য আরেকজনের অ্যাকাউন্টসে টাকা জমতেছে, এই তো এগুলোই তো আমরা ট্রানজ্যাকশন বলতেছি। তো ব্যাপারটা আসলে ওরকম হলেও কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে এরকম বলবে না। ডেটাবেজের ক্ষেত্রে বলবে যে ফাইনালি আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ট্রানজ্যাকশন আমরা করতেছি, আমরা যেটা বুঝতেছি যে আমার টাকা চলে গেল আরেকজনের কাছে, অর্থাৎ ট্রান্সফার করলাম টাকা, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে চলে গেল আরেকজনের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, তাহলে তার অ্যাকাউন্টটাও চেঞ্জ হবে এবং আমার অ্যাকাউন্টটাও চেঞ্জ হবে। আসলে ডেটাবেজের ক্ষেত্রে এই চেঞ্জ হওয়াটাকেই বলতেছি আমরা, বলতেছি হচ্ছে ট্রানজ্যাকশন, অর্থাৎ সেট অফ ইনস্ট্রাকশন অথবা কমান্ড অথবা অপারেশন, যা একটা কী করে একটা কাজ সম্পূর্ণ করে। মানে কিছু ইনস্ট্রাকশন দিব, এই ইনস্ট্রাকশনগুলোর সমন্বয়ে একটা আমরা আউটপুট পাবো। যেমন একটা উদাহরণ দেই আমি, ধরো অনেকের বা কারো ডিবিবিএল ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে আমাদের ডুয়েটের ওখানে যে ফাস্ট ট্র্যাক আছে ওখানে গিয়ে সে টাকা তুলতেছে। তো আসলে আমরা কি করব তখন? এটিএম বুথে যাব, যাওয়ার পরে কার্ডটাকে পাঞ্চ করব এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। দেওয়ার পরে অ্যাকাউন্ট টাইপ সেভিং থাকতে পারে, কারেন্ট থাকতে পারে, যে কোনো একটা সিলেক্ট করার পরে আমরা সেটাকে এরপর দেখবো যে অ্যামাউন্ট আসছে। এখন অ্যামাউন্ট দেওয়ার পরে বলবে যে তোমার পিনকোডটা চাপ দাও। তো পিনকোডটা দেওয়ার পরে দেখবো যে তোমার একটা মেসেজ দিবে যে ইউর ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুলি কমপ্লিটেড। তাহলে আমরা কি বুঝবো যে না, আসলে আমাদের ট্রানজ্যাকশনটা সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলোর সমন্বয়ে আমার আউটপুটটা আসলো, অর্থাৎ আমি টাকাগুলো হাতে পেলাম, ওই ভিতরে যে ইনস্ট্রাকশনগুলো দিলাম আমরা বা স্টেপগুলো আমরা ফলো করলাম বা পেলাম, সেগুলোকেই আমরা সম্মিলিতভাবে ব্যবহার করে একটা কাজ সম্পূর্ণ করলাম, সেটাকে আমরা বলতেছি ট্রানজ্যাকশন। তো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কয়েকটা অপারেশন সম্বন্ধে আমাদের জানতেই হবে। একটি হচ্ছে রিড অপারেশন, যাকে আমরা আর রাইট অপারেশন যাকে ডাব্লু দ্বারা প্রকাশ করি। তো রিড অপারেশনটা বলতে আমরা কি বুঝবো? রিড একজন ইউজারের, ধরো আমার ডিবিবিএলের অ্যাকাউন্ট আছে, অনেকের ডিবিবিএলের অ্যাকাউন্ট আছে, তো আমাদের ইনফরমেশনগুলো তাদের সার্ভারের ডেটাবেজ আকারে জমা আছে না। তো আমাদের অ্যাকাউন্টে তো হিট করতে হবে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, বা আমার অ্যাকাউন্টে যদি কেউ টাকা পাঠায় তখন আমার অ্যাকাউন্টটাকে আবার আপডেট করে দিতে হবে, অর্থাৎ অ্যাক্সেস করতে হবে না। অ্যাক্সেস না করলে কি কোনো কিছু করা যাবে? সেই অ্যাক্সেস করার জন্য আসলে রিড এবং আপডেট যখন ভ্যালুটা আমরা ওখানে রাখবো, মানে চেঞ্জ করব, তখন আমরা আসলে রাইট অপারেশন ব্যবহার করব। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা জানি মোটামুটি সবাই, মানি ট্রান্সফার। ধরো আমার অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো। ফর এক্সাম্পল এখানে মনে করো এ হচ্ছে একজন ইউজার, ধরো আমি মনে করো এটা 2000, আর বি হচ্ছে আর একজন যার অ্যাকাউন্টে আছে হচ্ছে 5000 টাকা। তো এখন আমি যদি ট্রান্সফার করতে চাই তখন অবশ্যই মেশিন করবে কি, যে হার্ড ডিস্কের ভিতরে আসলে এটা কোথায় থাকে, এই ডেটা আমরা যে সার্ভারটা তৈরি করি এটা কিভাবে তৈরি করি, এই ডেটাগুলো আসলে ডেটাবেসগুলো রাখি কোথায়? হার্ড ডিস্কে রাখি। অনেকগুলো হার্ড ডিস্ক একসাথে সিরিয়ালি করে আমরা একটা সার্ভার তৈরি করতেছি। তো এটা আসলে কি বোঝাচ্ছে আমাদের, যে ধরো এই ডিবিবিএল এর অনেক কাস্টমার আছে, বিভিন্ন জায়গা থেকে টাকাগুলোকে পাঞ্চ করতেছে। এখন কোন ইউজার, এটা কি আইডেন্টিফাই করার জন্য আমরা যেমন যে কোনো ওয়েবসাইটে যদি আমরা রেজিস্টার্ড হতে চাই বা রেজিস্টার হওয়ার পর যদি লগ ইন করতে চাই, তখন কি আমাদের একটা ইন্টারফেস আসে না, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেম এখানেও তাই, যে আসলে কোন ব্যক্তিটা সে ডেটাবেস সার্ভার অ্যাক্সেস করবে বা কার আমরা অ্যাক্সেস করতেছি, এটাই একটা অথেন্টিকেশনের জন্য ব্যবহার হবে। তো এখন দেখি যদি এর ডেটাটাকে বা এর টাকাটাকে আমরা ট্রান্সফার করতে চাই, তো আমরা এখানে একটু দেখি এক্সাম্পলটা, যে মানি ট্রান্সফার করতেছি। এখানে এর টাকা আছে 2000 এবং বি এর টাকা আছে 5000, আমরা এই হার্ড ডিস্ক থেকে দেখলাম।
তো এখন আমরা কী করতেছি, ট্রান্সফার করব। কত টাকা ট্রান্সফার করব? 1000 টাকা ট্রান্সফার করব। তাহলে এ এর ব্যালেন্স কত হয়ে যাবে? 1000, এবং বি এর ব্যালেন্স হয়ে যাবে 6000। এই ঘটনাটাই ঘটবে, আমরা এটাই একটু দেখব। এটাকেই আমরা বলতেছি আসলে ট্রানজ্যাকশন। প্রথমে এর ভ্যালুটাকে রিড করবে, মানে ফেস করবে কোথায় থেকে? ডেটাবেস থেকে। রিড এর ভ্যালু কত আছে এখন আমার? 2000। এরপরে কিছু অ্যারাথমেটিক অপারেশন আছে, সেগুলো আমরা সম্পূর্ণ করব। অর্থাৎ এর ভ্যালুটা কমে যাবে 1000 টাকা, হয়ে দাঁড়াবে হচ্ছে 1000। এই 1000কে আমরা এখন কোথায় রাখবো? সরাসরি কি হার্ড ডিস্কে রাখবো? না, আসলে হার্ড ডিস্কে রাখবো না। আমরা এই কাজগুলো করব হচ্ছে র্যামের ভিতরে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ভিতরে কাজ করব। যেমন যদি একটা এক্সাম্পল দিই তোমাদের, তো সহজে বুঝবা। এমএস ওয়ার্ডে কাজ করতেছো, বিশাল বড় একটা ফাইল, ওখানে ছবি নিয়ে আসতেছো, প্যারাগ্রাফগুলো ঠিক করতেছো, বা কোনো শেপ ডিজাইন করতেছো। তো এই ডেটাগুলো প্রথমে কোথায় থাকতেছে? হার্ড ডিস্কে নাকি র্যামের ভিতরে? অবশ্যই র্যামের ভিতরে থাকতেছে, কারণ র্যামের মাইক্রোপ্রসেসর আর মানে র্যামের অ্যাক্সেস টাইম, মাইক্রোপ্রসেসর যে অ্যাক্সেস করবে র্যামকে, আর হার্ড ডিস্কে যে অ্যাক্সেস করবে, এটা অনেক ডিফারেন্স আছে। অর্থাৎ র্যামের অ্যাক্সেস টাইম খুব কম, কিন্তু হার্ড ডিস্ক খুব বেশি, মানে হার্ড ডিস্ক স্লো। তো এই ডেটাগুলোকে আমরা কোথায় রাখি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে রাখি। অর্থাৎ যার র্যাম যত বেশি হবে তত কি স্পিডটা, গতিটা আরও বেশি হয় মাইক্রোপ্রসেসরে বা কম্পিউটারের। মাইক্রোপ্রসেসরের গতির সাথে তো এই গতিগুলো পারবে না, কিন্তু একটা সামঞ্জস্য, যতটুকু সামঞ্জস্য করা যায়। যখনই তোমার র্যাম বেশি হবে তখনই দেখবা যে মাইক্রোপ্রসেসর খুব বেশি আইডিয়াল অবস্থায় থাকবে না, অর্থাৎ কাজের গতি বৃদ্ধি পাবে। তো আমরা স্বাভাবিকভাবে এই ট্রানজ্যাকশনগুলো কোথায় রাখবো? আমরা আসলে র্যামের ভিতরে রাখবো। তাহলে র্যামের ভিতরে রাখা, আমি একটু আগে বললাম যে যখন আমরা কোনো কিছু রাখবো সেটাকে আমরা রাইট বলবো, আর যখন আমরা অ্যাক্সেস করবো সেটাকে আমরা রিড। তাহলে এই ডেটাটাকে আমরা কী করলাম? রিড রাইট এ, কার ভ্যালু? এ এর ভ্যালু কোথায় রাখলাম? র্যামের ভিতরে। এবার কি করব? আবার সেম বি এর ভ্যালুটাকে আমরা ফেস করব। অবশ্যই ফেস করলাম, এখানে ফেস না করলে তো হবে না, যার সাথে আমি যোগ করব। এরপরে অ্যারাথমেটিক একটা টার্ম আমরা সম্পূর্ণ করলাম, 1000 এখানে যোগ করে দিলাম, হয়ে গেল ফাইনালি কত? 6000। এই 6000 ভ্যালুটা কোথায় থাকবে এখন? র্যামের ভিতরে থাকবে। অর্থাৎ দেখো এই 6000 কোথায় আসছে? 6। এই ইনস্ট্রাকশনগুলোর পরে এখানে কিন্তু ধারাবাহিকভাবে ইনস্ট্রাকশনগুলো 1 2 3 4 5 6, এরপরে হচ্ছে কমিট একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা আমরা পরে দেখতেছি, দুই ক্লাস পরেই দেখতে পারবো ইনশাল্লাহ। কমিট হচ্ছে এমন এক ধরনের একটা ডিবিবিএল একটা কমান্ড, যেটা কী হবে আসলে সকল ধরনের আপডেটগুলোকে পার্মানেন্ট আপডেট করবে। অর্থাৎ যখন তোমরা ওয়ার্ডে কাজ করতেছো, একটু কাজ করলা না, আবার আন্ডু করলা বা আবার রিডু করলা, তার মানে চেঞ্জ কিন্তু পার্মানেন্ট হচ্ছে না। আন্ডু করলা, আগের জায়গায় গেলা, আবার রিডু করলা, আগের জায়গায় আসলা, তার মানে চেঞ্জ কিন্তু হচ্ছে না, পার্মানেন্ট। তো পার্মানেন্ট যখন আমরা রাখতে চাই তখন আমরা কী করি? সেভ করি। যখনই সেভ করি তখন কোথায় চলে যায়? হার্ড ডিস্কে চলে যায় ওয়ার্ড ফাইলটা, মানে ডেটাগুলো তখন আমাদের হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভের বা ফোল্ডারে জমা থাকে। তখন কিন্তু তুমি যদি আন্ডু করো তখন কিন্তু আর আসবে না, তুমি খেয়াল করবা। তো ঠিক এরকমই যে ওটা হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ। তো আমাদের এই ভ্যালুগুলোকে যখন আমরা ডেটাবেসের ক্ষেত্রে পার্মানেন্ট চেঞ্জ করব, তখন অবশ্যই আমাকে কমিট এই ইনস্ট্রাকশনটা ব্যবহার করতে হবে। তো যখনই আমি কমিট ইনস্ট্রাকশনটা ব্যবহার করব, তখন কি দাঁড়াবে? এই র্যামের ভিতরে যে ভ্যালুটা থাকবে 1000 কার? এর। এই ভ্যালুটা তখন হার্ড ডিস্কের ভিতরে যে ভ্যালু ছিল এর, সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 1000। এবং বি এর ভ্যালু এখন র্যামের ভিতরে কত আছে? 5000। এই ভ্যালুটিও বি এর যে ভ্যালু আছে আমাদের হার্ড ডিস্কের মধ্যে, সেটাকে চেঞ্জ করে দিবে। তাহলে এখন কত হয়ে যাবে? 6000। যদিও আমরা খুব সহজে বুঝতেছি যে দুইজন ইউজার, একজন যদি 1000 টাকা ট্রান্সফার করে তাহলে তার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা কমে যাবে, মানে 1000 টাকা থাকবে, এবং আর এক ইউজারের অ্যাকাউন্টে 1000 টাকা জমা হবে, অর্থাৎ 6000 হবে। তো ওই ঘটনাটাই আসলে এখানে ঘটতেছে। কীভাবে ঘটতেছে? এই ইনস্ট্রাকশনগুলোর মাধ্যমে। এই সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলো যখন এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে যখন আমরা এই আউটপুটটা পাবো, সেটাকেই তখন আমরা বলবো হচ্ছে ট্রানজ্যাকশন। তাহলে মূলত আসলে এইভাবে ট্রানজ্যাকশন কাজ করে। ট্রানজ্যাকশনের সংজ্ঞা আসতে পারে, তোমরা এতটুকু দিয়ে দিবা, আর যদি পারো তাহলে বর্ণনাটা দিবা, তাহলে বুঝবে। যিনি খাতা কাটবেন উনি বুঝবেন যে না, ও বুঝতে পারছে। তবে আমাদের এই 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 ধারণাটুকু থাকতেই হবে। এই ধারণাটুকু যদি আমরা না রাখতে পারি, তাহলে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অ্যাসিড প্রপার্টিস যেটা আছে, এটা আমরা অত ভালো বুঝবো না, এবং ওই অ্যাসিড প্রপার্টিসের যে স্টেট ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা আমরা বুঝতে পারবো না। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে কথাগুলো শুনছো, আর অবশ্যই তোমরা খাতায় লিখে নিবা।
আর আমি এই কথাটা বারবার বলতেছি, আসলে বোর্ডের মধ্যে আমি তোমাকে 1 ঘন্টাই বুঝাই না কেন, 10 ঘন্টাই বুঝাই না কেন, নলেজ কিন্তু সীমিতই, বা গাইডের ভিতরেও কিন্তু নলেজ সীমিতই, গাইডে কিন্তু এত বেশি দেওয়া থাকে না। তাহলে তুমি করবাটা কি? তুমি অবশ্যই ডিপ্লোমার যে ডেটাবেজের বই আছে সেই বইটা পড়বা এবং ভালো মতো পড়বা। যতক্ষণ বুঝো নাই ততক্ষণ তুমি পড়বা, এবং যতবার পড়বা দেখবা যে ততবার বুঝতেছো। এমনকি আমি এখনও ওই আমার যে সাবজেক্টের বইগুলো আছে সেগুলো আমি এখনও পড়ি। তো ধন্যবাদ সবাইকে।